আচ্ছা, তো তোদের যেটা আজকে স্টার্ট করে মানে লাস্ট আমি কিছুটা করেছিলাম, আমি যা দেখছিলাম যে ন্যানো 10th ক্লাসে এটা করেছিলাম আমরা ইনিশিয়াল অফ ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিটা বলেছিলাম, এরকম ইনিশিয়াল জায়গাটা কিভাবে ডিলিং হয়। সো আজকে আমরা ডেপথ ডিসকাশন করবো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি রিগার্ডিং। তো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি রিগার্ডিং যদি আমার ডেপথ ডিসকাশন করতে হয়, ফার্স্টে আমাদের এটা জানতে হবে দ্যাট এই যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি আমরা কেন ইউজ করছি, ডিউ টু দ্য হাই রেজলিউশন দ্যাট উই অল। এবার হাই রেজলিউশন কিভাবে হয়, হোয়াট ডু ইউ মিন বাই রেজলিউশন? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ডু ইউ গাইজ মিন বাই রেজলিউশন? কেউ একটা বল। See, the concept of resolution, the concept of resolution can be written as the smallest distance between two. The smallest distance between 2 points that human eyes can resolve. এবার আমরা সাধারণ মানুষ যারা, তারা চোখে কতটা রিজলভ করতে হবে, দ্যাট ইজ অ্যাবাউট 0.1 to 0.2 মিলিমিটার। এটা আমরা ডিল করতে পারি। তাহলে সো এনি ইনস্ট্রুমেন্ট revealing details finer than 0.1 millimeter can be referred as microscope. এটাও ঠিক। তাহলে তাহলে যে আমার তাহলে আমার এক্ষেত্রে আমি বলতে পারি যে যেটা এর থেকে কম রিজলভিং পাওয়ার যার হবে, তো সেটাই আমার মাইক্রোস্কোপের মতো ডিল করতে পারি। কারণ আমি একটা, এইটা সাপোজ 0.1, মানে এই দুটো, সাপোজ এই ডিস্টেন্সটা ইজ 0.1 মিলিমিটার। এবার এর থেকে বেশি কাছাকাছি যদি এরা থাকে, আমরা খালি চোখে বলছি আমরা একে we cannot resolve this in our naked eye। তো সেক্ষেত্রে কি করি, সেক্ষেত্রে আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি দ্যাট ইজ আ মাইক্রোস্কোপ। তো এই যে মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ কি ফলো করে বলতে একটা ক্রাইটেরিয়া ফলো করে, দ্যাট ইজ র্যালেস ক্রাইটেরিয়া। এনি মাইক্রোস্কোপ ইনিশিয়ালি তোকে এটা জানতে হবে, দে ফলো র্যালেস ক্রাইটেরিয়া। র্যালেস ক্রাইটেরিয়াটা কি, দেখ কি রকম হবে, দেখ জিনিসটা। ওয়েট লেট মি এক মিনিট, আমায় একটুখানি টাইম, আমাকে লেট মি শেয়ার মাই ল্যাপটপ স্ক্রিন। ওয়েট, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ল্যাপটপ স্ক্রিন ভিজিবল?
দেখ তাহলে হ্যাঁ, তো এইটা স্ক্রিনে দেখতে পাচ্ছিস, স্ক্রিনে এটা দেখতে পাচ্ছিস হোয়াট ইজ র্যালেস ক্রাইটেরিয়ান। তাহলে হোয়াট ইজ দিস রিজলভিং থিং, ইউ ক্যান সি ইট ফ্রম হিয়ার। এই যে রিজলভ করা মানে কি, এই যে দেখতে পাচ্ছিস দুটো পয়েন্ট সেপারেট হয়েছে যেখানে আমি মাউসটাকে রাউন্ড করাচ্ছি, দ্যাট ইজ আ পিওরলি রিজলভ। অ্যান্ড এইটাও হচ্ছে জাস্ট রিজলভ, মানে তুই দুখানা পয়েন্টকে সেপারেট হচ্ছে যে সেটা তুই দেখতে পাচ্ছিস। অ্যান্ড এখানে তুই দুটোর কোনোটাই সেপারেট করতে পারছিস না, দ্যাট ইজ অ্যান আনরিজলভ। ওকে, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এবার সেক্ষেত্রে দেখ আমাদের যেটা আমরা দেখতে পাই যে র্যালেস ক্রাইটেরিয়ানটা যেরকম আসে, তো সেটা আমরা বেসিক্যালি ক্লাস নোটসেই করবো এবার, ঠিক আছে? তো সেই জন্য যখন দরকার হবে এইভাবে আমি শিফটিংটা কিন্তু করতে থাকবো। হ্যাঁ, তো র্যালেস ক্রাইটেরিয়া থেকে আমি কি দেখতে পাচ্ছি, উই ক্যান সি ফ্রম র্যালেস ক্রাইটেরিয়া দ্যাট whenever the resolution that is denoted as d, and that can be written as 0.61 lambda by mu sin alpha. এবার সেই আলফাটা কি দেখ, এবার তুই তোকে যদি আমি ডায়াগ্রাম ওয়াইজ ড্র করি এক্ষেত্রে আমি দেখতে পাবো যে সাপোজ দিস ইজ ওয়ান অফ মাই পয়েন্ট সোর্স অ্যান্ড দিস ইজ অ্যানাদার পয়েন্ট সোর্স, এটাকে নাম দে তুই S1, নাম দে এটার নাম দে তুই S2, দিস ইজ অবজেক্ট প্লেন, and now you put a lens in front of it. বেশি মারামারি হয়ে, সো এটাকেই আপাতত নিজের লেন্স ধরে নে, এন্ড এই জায়গা থেকে তুই আরেকটা এটাকে তুই একটা ইমেজ প্লেন বানা, দিস ইজ ইমেজ প্লেন। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সো দিজ আর দ্য পয়েন্টস, তাহলে এই পয়েন্টে দিস ইজ ওয়ান পয়েন্ট, তাহলে এই একটা পয়েন্ট, এই আরেকটা পয়েন্ট, দিজ আর দ্য টু পয়েন্টস, দিজ আর কমপ্লিটলি রিজলভ। ঠিক আছে, তো এইটা হচ্ছে তো রিজলভিং এর ব্যাপারটা, এই দুটো তুই কমপ্লিটলি রিজলভ পয়েন্ট পাচ্ছিস। ওকে, তো এই সিস্টেমে এরা কাজ করে। এবারে তোর স্মলেস্ট ডিস্টেন্স রিজলভ কত হচ্ছে, দ্য স্মলেস্ট ডিস্টেন্স রিজলভ ইজ দিস মাচ। সো এবারে দেখ, এবার আমি কি বলতে পারি, এবার এই যে মিউ সাইন আলফা, মিউ সাইন আলফার একটা গল্প রয়েছে। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল আমরা ইলেকট্রন দিয়ে কেন ডিল করছি, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা যে মাইক্রোস্কোপিটা করছি আমরা তো অপটিক্যাল মাইক্রোস্কোপি করে থাকি, why we are dealing with this electron, you can see যখন আমরা যখন একটা টেমের ডায়াগ্রাম ড্র, ঠিক আছে, তো যখন আমরা একটা টেমের ডায়াগ্রাম ড্র করব সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা ট্রান্সমিটার ইলেকট্রন মাইক্রোস্কোপি দেখতে, মানে ইলেকট্রন গান যেটা, সেখানে মাথায় আমি এই যে এইখানে আগের দিনের ক্লাসটা যদি দেখি সেখানে আমি একটা রেখেছি সোর্স, হিয়ার আই হ্যাভ টেকেন ওয়ান থিং সোর্স,
এই সোর্সটা কি জিনিস? এই সোর্সটা হচ্ছে একটা ইলেকট্রন গান, এন্ড দ্য স্ট্রাকচার লুক সামথিং লাইক দিস, যে হিয়ার উই হ্যাভ এটার নাম তুই দে ভেনেল্ট সিলিন্ডার। ভেনেল সিলিন্ডার। এবার এই ভেনেল সিলিন্ডার থেকে তুই একটা কাজ করব, আমি এখানে এখানে এটাকে একটা বায়াস দিয়ে দিচ্ছি, দিস আ নেগেটিভ বায়াস, এন্ড এই জায়গাটাতে আমি একটা কানেকশন ড্র করছি। পুরোটাই বাদ যাবে। This is a bias resistor. This is a bias resistor. This is a high voltage supply, সেটা আমি এখান থেকে দেব। This is plus, this is minus, this is a high voltage supply, and this is the filament. এইখানে আমার যেটা তৈরি হচ্ছে, this is my filament. যার ফিলামেন্টের এই দিকটা তুই দেখতে পাচ্ছিস প্লাস, এই দিকটা হচ্ছে মাইনাস। এবারে এই জায়গাটাতে আমি একটা অ্যানোড প্লেট লাগাচ্ছি। দিস ইজ আ অ্যানোড প্লেট, এন্ড সিমিলারলি এই দিকটা যখন গ্রাউন্ডের রেসপেক্টে করছি, এদিকেও আমি একটা এরকম সিমিলার কাইন্ড অফ প্লেট লাগিয়ে রাখছি। দিস ইজ অলসো অ্যানোড প্লেট, এন্ড এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফিলামেন্ট, এই যে ফিলামেন্ট, এটা বেসিক্যালি কি, উই আর ড্রয়িং অ্যান ইলেকট্রন গান। এবার ইলেকট্রন গানের যদি এটা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম হয়, তাহলে ইলেকট্রন গানগুলো কি এই ফিলামেন্টের টিপ থেকে পড়তে আরম্ভ করবে, রাইট? এন্ড তার আগে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস থাকে। এটা দিস ইজ দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। তো এবার ইলেকট্রন গুলো, এই যে ইলেকট্রন গুলো কি হবে, এখান থেকে এই যে এই টিপটা রয়েছে, ইলেকট্রন এই টিপ থেকে মুভ করা স্টার্ট করবে। ওকে, তো ইলেকট্রন যদি টিপ থেকে মুভ করা স্টার্ট করে, তুই দেখতে পাচ্ছিস এই জায়গাতে একটা হাই নেগেটিভ চার্জ, এখানে একটা হাই পজিটিভ চার্জ। সো ইলেকট্রন মুভমেন্ট উইল বি সামথিং লাইক দিস। ইলেকট্রনের মুভমেন্ট গুলো সামথিং এরকম হবে, এন্ড এই পয়েন্টটা থেকে এটা এইদিকে আর এইদিকে এরকম ভাবে বেরিয়ে আসবে, এন্ড দ্যাটস ওয়াই আমরা ইলেকট্রন যে ড্র করি, কি বলে, আমরা যেটা ড্র করি কি বলবো, যে মানে যে বিম ইমেজ যেটা আমরা ড্র করি, কারণ ইনিশিয়ালি আমরা যখন
টেম অ্যানালাইজ করি, টেম অ্যানালাইসিসের সময় দেখ এই জায়গাতে আমার একটা সোর্স ডিজাইন করতে হচ্ছে। তো এই সোর্সটা যে ডিজাইন করবো, সেই সোর্সটা তো কোথাও একটা ডিজাইন করতে হবে। সো যে পয়েন্টে এসে আমার সোর্সটা ডিজাইন হচ্ছে, দ্যাট ইজ দিস, দিস ইজ ডিনোটেড অ্যাজ ডি নট, which is known as the beam dia or the beam diameter. এবার যখন আমরা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে ফিলামেন্টের মধ্যে যে হাই পোটেনশিয়াল সাপ্লাই দেওয়া হয়, সো দ্য পোটেনশিয়াল ডিফারেন্স in transmission electron microscope for filament, that is nearly about 200 kV. ঠিক আছে, তো এবার যদি একটা 200 কেভি সোর্স আমার কাছে থাকে, তো 200 কেভি যদি সোর্স থাকে, তাহলে সেক্ষেত্রে ওখান দিয়ে যে ইলেকট্রন গুলো বেরোবে তার এনার্জি কত হবে? 200 কেভি, তাহলে তার ওয়েভলেংথ কত হবে? সো দ্য ওয়েভলেংথ অফ দোজ ইলেকট্রনস দ্যাট উইল বি ল্যামডা ইকুয়াল টু h upon root over 2me. এবার এটা সলভ করে দেখ কত রেজাল্ট আসছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট? এর রেজাল্টটা আমাকে কেউ একটু বল তাড়াতাড়ি। আমার যেটা আসছে দ্যাট ইজ 2.74 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 12 মিটার। এটা কি তোদের আসছে? ইয়েস অর নো? এটাই আসছে আই গেস, ইয়েস অর নো? আমি জাস্ট ই এর জায়গাতে 200 কেভি বসাচ্ছি, তার মানে ই মানে কি? দ্যাট ইজ 200 কেভি, that is equal to 200 into 1.6 into 10 to the power minus 16 এত জুল। তাহলে এই ভ্যালুটাকে পুট কর, পুট m that is equal to 9.1 into 10 to the power minus 31 kg and put h that is equal to 6.626 into 10 to the power minus 34। তাহলে সেক্ষেত্রে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। ঠিক আছে, তো এই রকম যদি আমার ওয়েভলেংথ হয়, ঠিক আছে, তো এবার দেখ ইলেকট্রনের আমার নিজস্ব একটা ডায়ামিটার রয়েছে which is very small। তো এবার আমার যে স্যাম্পেলটা রয়েছে, সাপোজ এটা আমার স্যাম্পেল, আর তার এইভাবে তার অ্যাটম গুলো রয়েছে। এবার উপর থেকে তোর ফ্লো অফ ইলেকট্রনস আসছে, ফ্লো অফ ইলেকট্রনস আসছে। তো এই যে ইলেকট্রন গুলো যখন এইভাবে ধর তোর সারফেসটা রয়েছে, টোটাল একটা বাল্ক মেটেরিয়াল বাট সামথিং একটা 2D টাইপ মেটেরিয়ালকে তুই এখানে রেখেছিস, এরকম একটা 2D টাইপ তোর কাছে মেটেরিয়াল রয়েছে। তো এবার এই ইলেকট্রন গুলো এর মধ্যে ঢুকবে, কোথাও একটা কলিশন খেয়ে এইভাবে বেরিয়ে আসবে, রাইট? হ্যাঁ কি না? Electrons will go like this way and somewhat it will come back like this, or some electron will come like this and they will go like this, এরকমও হতে পারে ডিরেক্ট এখানে ইলেকট্রন এসে স্ট্রাইক করলে। তাহলে এই যে ইলেকট্রন গুলো স্ট্রাইক করছে, এই ইলেকট্রন when the electrons give the surface information, that electrons are giving topographic image। তাহলে এইটা হচ্ছে তোর টোপোগ্রাফিক ইমেজ দিচ্ছে, এই যে ইলেকট্রন গুলো সারফেস থেকে স্ট্রাইক করে বেরোচ্ছে, আর টোপোগ্রাফিক মানে সারফেস ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, আর কিছু ইলেকট্রন
সেটা তুই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি যখন পড়বো তখন সেই স্ক্যানিং এর জায়গাটা বলবো, এখন সেই জায়গাটা বলার টাইম আসে। তো এইবার ইলেকট্রন গুলো মুভ করাবার জন্য তোর কয়েকটা সিনারিও আগে জানা দরকার। এই যে ইলেকট্রন এর মধ্যে মুভ করছে তার কিছু সিনারিও রয়েছে। সিনারিও গুলো কি কি দেখ, যে যখন আমরা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করি তো সেক্ষেত্রে রেজলিউশন ব্রেক করে তিনটে জিনিস। ঠিক আছে, থ্রি থিংস আর দেয়ার which affects resolution. That is number one, spherical aberration. Number two, that is chromatic aberration. And number three, that is astigmatism. These are the three things. তো এবারে স্ফেরিক্যাল অ্যাবারেশন, ক্রোম্যাটিক অ্যাবারেশন আর অ্যাস্টিগম্যাটিজম কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো স্ফেরিক্যাল অ্যাবারেশন কিরকম হয় আমি একদম ডায়াগ্রামেটিক্যালি তোদের দেখাবো। সো লেটস ড্র দ্য ডায়াগ্রাম। ইফ দিস ইজ মাই অবজেক্ট and এই জায়গাতে আমি একটা লেন্স ফর্ম করি। ওকে, এন্ড এইটা হচ্ছে সাপোজ আমার ইমেজ প্লেন। তো সেক্ষেত্রে দেখবো আমরা তাহলে আমি একটু দাঁড়া, একটু চেঞ্জ করি ইমেজটা। হ্যাঁ, দিস ইজ দ্য প্রপার ইমেজ। ঠিক আছে, তো এইবার স্ফেরিক্যাল এক্ষেত্রে এই যে আমরা বলছি এক্ষেত্রে স্ফেরিক্যাল অ্যাবারেশন ক্যান বি ডিনোটেড অ্যাজ ডেল্টা আর এস দ্যাট ইজ ইকুয়াল টু সি এস বিটা কিউ, ওয়ার বিটাটা কি জিনিস, বিটাটা হচ্ছে এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। ঠিক আছে, আর আর এসটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এই যে হাইটটা কভার হয়েছে, দিস হাইট ইজ আর এস, দ্যাট ইজ ডেল্টা আর এস। তাহলে স্ফেরিক্যাল অ্যাবারেশন থাকলে কি হচ্ছে, ইফ দিস ইজ মাই ইমেজ প্লেন, আমার ইমেজ প্লেনটা এই জায়গাটায় রয়েছে কিন্তু স্ফেরিক্যাল অ্যাবারেশনের জন্য আমার ইমেজটা এই একটা সার্টেন ডিসটেন্স আগে তৈরি হচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা বলি স্ফেরিক্যাল অ্যাবারেশন দ্যাট ডিপেন্ডস আপন
মেনলি দিস ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর সিএস এর ভ্যালু, যেটা কোম্পানি যে মাইক্রোস্কোপ গুলো প্রোভাইড করে, যেগুলো প্রোভাইড করে, সেখানে সিএস এর ভ্যালুটা দেওয়া থাকে অ্যারাউন্ড 0.5 to 3 মিলিমিটার। দিস ইজ দ্য স্ফেরিক্যাল অ্যাবারেশন। এবার স্ফেরিক্যাল অ্যাবারেশন কারেক্ট করি আমরা, যাতে আমরা বেটার রেজলিউশন পাই, সেই জন্যই স্ফেরিক্যাল অ্যাবারেশন কারেক্ট করা, আর কিছুই না। সিমিলার ওয়েতে তোরা দেখবি ক্রোমাটিক অ্যাবারেশন আর অ্যাস্টিগম্যাটিজম, সেই দুটো ডায়াগ্রাম আমি ড্র করি। সো ফর ক্রোমাটিক অ্যাবারেশন, তো এক্ষেত্রে সাপোজ তোর কাছে এনার্জি স্প্রেড অফ ইলেকট্রন বিম ইজ 3 ইলেকট্রন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এবার ক্রোম্যাটিক অ্যাবারেশনটা কি বলি আমরা, এই যে ডিস্টেন্সটা, এই যে হাইটটা আমরা পাচ্ছি, this is denoted as delta RC or the chromatic aberration term, and this delta RC is depending upon CC beta delta E upon E, where this beta is this angle, delta E হচ্ছে energy spread of electron beam, and this E is the energy of electron beam. তাহলে তোর যখন এনার্জি স্প্রেড, মানে যদি আমার ইলেকট্রন বিম মোনোক্রোম্যাটিক না হয়, তাহলেও কিন্তু আমরা প্রপার রেজলিউশন পাচ্ছি না, ঠিক আছে? কারণ ইলেকট্রন বিমের যদি স্প্রেড বেশি হয়, ডেল্টা আর সির ভ্যালু আমার ফাইনাইট হবে। ডেল্টা আর সির ভ্যালু ফাইনাইট হওয়া মানে ক্রোম্যাটিক অ্যাবারেশন ইজ দেয়ার। সো অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড, যে আমরা যে ইলেকট্রন গান ইউজ করব, যে ইলেকট্রন বিম আমরা ইউজ করব, দ্যাট শুড বি অফ as much less energy spread you can have. যতটা কম পারো ততটা এনার্জি স্প্রেড তার করো। যদি এর এনার্জি স্প্রেড বেশি হয়, সেক্ষেত্রে আমার ক্রোম্যাটিক অ্যাবারেশন কিন্তু দেখা দেবে। ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? দেখ, এরপর
এরপর আমরা যেটায় আসছি দ্যাট ইজ অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম মেইনলি হয় হচ্ছে মিসঅ্যালাইনমেন্ট এর জন্য। অ্যান্ড দ্য ডায়াগ্রাম, এখানে তো ডায়াগ্রামে এটা তোকে বলে দেওয়া বেটার যে এগুলো কি কি জিনিস। দ্যাট ইজ অবজেক্ট, লেন্স, ইমেজ ওয়ান, ইমেজ টু, আর সবসময় লাইটের জন্য ইউজ করবি, অ্যারো ইউজ করবি। হ্যাঁ, এবার অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজমে দেখ, যদি তোর কাছে এরকম থাকে জিনিসটা, সাপোজ ইউ হ্যাভ দিস ইয়োর অবজেক্ট, এইরকম তুই একটা লেন্স রাখলি, যার অপটিক অ্যাক্সিসটাকে তুই এরকম ভাবে একটু টেরা করে রেখে দিবি। অপটিক অ্যাক্সিসটা কিন্তু এবারের সাথে পারপেন্ডিকুলার নয়, তোর একটু টেরা রেখে দিবি অপটিক অ্যাক্সিসটা। ঠিক আছে, লেন্সের যে অপটিক অ্যাক্সিস। তো এইবারে তুই দেখতে পাবি এই যে হাইটটা আমরা পেলাম, দিস ইজ দ্য অ্যাস্টিগমাটিজম টার্ম, দ্যাট ইজ ডেল্টা আর এ বলে আমরা এটাকে ডিনোট করি। অ্যান্ড দিস ডেল্টা আর এ ডিপেন্ডস আপন ডেল্টা এফ এ বিটা, ওয়্যার বিটা ইজ দিস অ্যাঙ্গেল অ্যান্ড ডেল্টা এফ এ সেটা হচ্ছে এই যে, তাহলে বেসিক্যালি তুই কি পাচ্ছিস, বেসিক্যালি তুই দুটো ফোকাল পয়েন্ট পাচ্ছিস। এক্ষেত্রে যখন তুই একটা, যখন আমার অপটিক অ্যাক্সিস যখন পারপেন্ডিকুলার রয়েছে তো লেন্সের অপটিক অ্যাক্সিসের সাথে, তখন আমি ভায়োলেট কালারের জায়গায় ইমেজটা পাচ্ছি, দ্যাট ইজ দ্য রিয়েল ফোকাল প্লেন। আর যখন আমি লেন্সের অপটিক অ্যাক্সিসকে টিল্ট করে দিচ্ছি, তখন আমি এই পজিশনটা, সাপোজ এটার নাম তুই দে পি এ আর এটার নাম তুই দে পি বি, তাহলে এই জায়গাটার মধ্যে you getting a difference of focal length and that is denoted as delta FA। তো এক্ষেত্রে দেখতে পাই যে আমরা যখন অপটিক অ্যাক্সিসের সঙ্গে ছেড়খানিটা করি, সেক্ষেত্রে আমরা অ্যাস্টিগমাটিজম দেখতে পাই। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? এবার এই যে টেমে আমরা ইমেজ বানাচ্ছি, তার ক্রাইটেরিয়াটা কি? তার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমরা যখন টেমে ইমেজ তৈরি করছি, তখন আমরা এই অ্যাজাম্পশনটা নিয়েই নিই যে ক্রোম্যাটিক অ্যাবারেশন ইজ নেগলিজেবল। কারণ আমরা যে রিফাইনমেন্টটা করি, দ্যাট রিফাইনমেন্ট ইজ ভেরি হাই। আমরা যখন এই ইলেকট্রন বিম যেখান থেকে আমার বেরোচ্ছে, আমরা যে রিফাইনমেন্টটা তার করি, সেই রিফাইনমেন্টটা এতটাই হাই হয় যে ওখান থেকে আমার একটা লেস ইলেকট্রন স্প্রেড বিম বেরোয়। তার ফলে সেখানে ক্রোম্যাটিক অ্যাবারেশন থাকে না। অ্যান্ড অ্যাস্টিগমাটিজমটাও আমরা বিভিন্নভাবে কারেক্ট করতে এখন পেরেছি। যেটা আমরা কারেক্ট করতে পারি না, দ্যাট ইজ স্ফেরিক্যাল অ্যাবারেশন। তো আমাকে অ্যাপারচার সাইজ, এই যে আগের দিন আমরা যখন ক্লাসটা করেছিলাম, আমরা দেখছিলাম এই যে বারবার আমরা এই যে অ্যাপারচার ইউজ করছি, এই যে অ্যাপারচার সাইজের উপর বেস করে কিন্তু আমরা জিনিসপত্রকে চেঞ্জ করতে পারি।
তো অ্যাপারচার সাইজের উপর বেস করে আমরা রেজলিউশনকে চেঞ্জ করতে পারি। এবার তার আগে অ্যাপারচার সাইজ তাহলে কি যত বড় হবে তাহলে রেজলিউশন তত বড় হবে, কেননা অ্যাপারচার সাইজের ক্ষেত্রে দেখ এই অ্যাপারচার গুলো যদি সাপোজ এইরকম আর এরকম জায়গা দিয়ে থাকতো, এই যে এই জায়গার এই জায়গায় যদি অ্যাপারচার গুলো থাকতো, সেক্ষেত্রে কি আমার বেশি লাইট পাস হতো। আমি অ্যাপারচার গুলো রেখেছি বলেই আমার এই এক্সটার্নাল লাইট গুলো এখান দিয়ে পাস হচ্ছে না, বাট অ্যাপারচার গুলো না থাকলে আমার বেশি লাইট পাস হতো। এবার যেহেতু বেশি লাইট পাস হতো তাই আমার রেজলিউশনটাও ভালো থাকতো। যে তার মানে বেশি লাইট পাস হওয়া মানে এটা কি বেশি ইলেকট্রন পাস হচ্ছে, ঠিক তো? বেশি লাইট পাস হওয়া মানে বেসিক্যালি এগুলো হাই এনার্জি ইলেকট্রন হয়। তো ইলেকট্রন গুলো এর মধ্যে দিয়ে বেশি বেশি করে পাস করবে, বেশি ইলেকট্রন পাস করা মানে বেশি রেজলিউশন পাবো। তো বেসড অন দিস স্ফেরিক্যাল অ্যাবারেশন আমরা এই রেজলিউশনের একটা কি বলবো একটা অপটিমাইজেশন করে থাকি। সেই অপটিমাইজেশনটা কি তার ক্যালকুলেশনটা এবার আমরা করব। সো আমরা দেখতে পাচ্ছি যে র্যালেস ক্রাইটেরিয়ান থেকে আমরা দেখেছিলাম যে রেজলিউশন ডেল্টা আর দ্যাট ইজ 0.61 ল্যামডা বাই মিউ সাইন আলফা। ঠিক আছে, এবার এই মিউ মানে কি? মিউ ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার এয়ার মিডিয়াম যখন ভ্যাকুয়ামে থাকে তার মানে এই ভ্যালুটা হয়ে যাবে 1। এন্ড যেহেতু আমরা দেখছি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা কালেকশন অ্যাঙ্গেল ইজ অলওয়েজ ভেরি লেস, তার মানে উই ক্যান কনসিডার দ্যাট সাইন আলফা টেন্ডস টু আলফা। তাহলে ফ্রম র্যালেস ক্রাইটেরিয়ান উই ক্যান সে দ্যাট ডেল্টা আর দ্যাট ইজ ইকুয়াল টু 0.61 lambda by alpha, and from spherical aberration we can say that this is CS alpha cube। মানে এই এন্ট্রি অ্যাঙ্গেলটাকেই তুই আলফা, যেটা আমি ওখানে বিটা ধরেছিলাম সেটা যেহেতু আমি এখানে আলফা নিয়ে ডিল করছি তাই আমি দুটোকেই আলফা লিখে দিলাম। সো ইকুয়েটিং, সাপোজ টেক দিস ইকুয়েশন 1, টেক দিস ইকুয়েশন 2, ইকুয়েটিং দিস টু উই উইল গেট 0.61 lambda by alpha optimized that is equal to CS alpha অপটিমাইজ কিউব। মানে আমি এই অপটিমাইজেশনটা কেন করছি? যাতে আমি বেস্ট অফ দ্য রেজলিউশন পেতে পারি, যেখানে আমার স্ফেরিক্যাল অ্যাবারেশনের অপটিমাইজেশন থাকছে এন্ড র্যালেস ক্রাইটেরিয়ানেরও অপটিমাইজেশন হচ্ছে। ঠিক আছে, তো তাই জন্য আমি এই জিনিসটা করছি। সো আলটিমেটলি আই ক্যান রাইট দ্যাট আলফা অপটিমাইজড টু দ্য পাওয়ার 4 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু সিএস ল্যামডা বাই সিএস ইকুইভ্যালেন্ট, কারণ 0.61 একটা ফ্যাক্টর রয়েছে ওটাকে আমি বাদ দিই। তার মানে আই ক্যান রাইট দ্যাট আলফা অপ্ট দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা আপন সিএস টু দ্য পাওয়ার 1/4। ঠিক আছে, এবার এইটা আমি পেলাম। এবার দেখ স্ফেরিক্যাল, এটা হচ্ছে অপটিমাইজেশন অফ দ্য অ্যাঙ্গেল। তাহলে এবার আমার রেজলিউশনের যে অপটিমাইজেশনটা হবে সেটা কি করে করব? উই উইল ডু দ্যাট সিন্স উই হ্যাভ গট দ্যাট অপটিমাইজড আলফা ভ্যালু ইজ দিস। তাহলে এবার from the spherical aberration term we can say that RS that is equal to CS alpha opt cube. So here we will get that CS lambda by CS to the power 1/4, rather to the power 3/4 হবে, কারণ 1/4 টা আলফা অপ্টের ভ্যালুতে ছিল। So this is the optimized resolution. Okay, is it clear everyone? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? হ্যাঁ, ওকে। তো তাহলে এইটা তো গেল হচ্ছে আমার ঘটনাটা। এবার আমি
ব্যাকগ্রাউন্ডের গল্পটা আমার শেষ হয়ে গেছে, এবার লেটস গো টু দ্য প্রিন্সিপাল। সো নাও দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। A TEM consists of an emission source, যেটা ডায়াগ্রাম অলরেডি আমি ড্র করে নিয়েছি, that may be tungsten filament or lab 6 lanthanum হেক্সাব্রোমাইড, এরম টাইপের নাম এটা। এগুলো কেন নেওয়া হয়, এই টাইপের মেটেরিয়াল কেন নেওয়া হয় এমিশন সোর্সে, টাংস্টেন অর দিস? we take we take this kind of material as these have a higher melting point। তাহলে হায়ার মেল্টিং পয়েন্ট আছে বলে যখন এই হায়ার এনার্জি, এত হাই এনার্জি আমি দিচ্ছি, তখন তো ওখানে একটা হিট জেনারেট হবেই। হিট জেনারেট হয়ে গেলে ওগুলো যাতে গলে না যায়, যাতে ড্যামেজ না হয়ে যায়, সেই জন্য আমরা হায়ার মেল্টিং পয়েন্ট মেটেরিয়াল গুলোকে ওখানে ইউজ, ঠিক আছে। or they will have lower work function। লোয়ার ওয়ার্ক ফাংশন মানেটা কি? ওয়ার্ক ফাংশন কি ছিল, তোরা ফটো ইলেকট্রিক এফেক্টে পড়েছিস যে বাইরে থেকে একটা সার্টেন এনার্জি ইলেকট্রন যখন এসে সারফেসকে এক্সাইট করে তখন সেখান থেকে ইলেকট্রন রিলিজ হয়। তো এবার যদি লোয়ার ওয়ার্ক ফাংশন হয়, কারণ এখানে দেখ টোটাল ইলেকট্রন গুলো তো এর মধ্যেই ঘোরাফেরা করছে, এবার কোনো একটা ইলেকট্রন যদি এসে কোনোভাবে বেখাপ্পা হয়ে গিয়ে কোথাও থেকে স্ট্রাইক করে এসে ইলেকট্রন গানে গিয়ে ধাক্কা মারে, ইলেকট্রন গানে এসে যদি জিনিসটা ধাক্কা মারে, তখন সেখান থেকে যাতে আর ফার্দার ইলেকট্রন না বেরোয় বা ফার্দার যাতে জিনিসটা ড্যামেজ না হয়, সেই জন্য উই ইউজ দিস কাইন্ড অফ মেটেরিয়াল। ওকে, এবার এবারে দেখ নেক্সট পয়েন্ট, the electron guns have বলা ভুল, the electron guns are given a potential of about 100 to 300 kV and it emits electrons by thermoionic emission or by field electron emission। Next, the electrons are focused by an objective lens, are amplified by a magnifying, which is known as projector lens, and
finally produces the image on screen. এবার দেখ এই যে টেমের যে তুই ডায়াগ্রামটা দেখছিস, এই যে টেমের কোথায় গেল, টেমের যে ইলেকট্রন গানের ডায়াগ্রামটা কোথায় ড্র করেছিলাম, এই যে আমি এই টোটাল ইলেকট্রন গানটাকে আমি তুলে নিয়ে চলে যাই। আমি ইলেকট্রন গান রেখেছি। এবার এই যে ইলেকট্রন গান যেটা আছে, তো এক্ষেত্রে দেখ এই ইলেকট্রন গান দু টাইপের হয়। একটা হচ্ছে থার্মোয়ানিক এমিশন বা ওয়ার্ক ফাংশন যেগুলো ডিফাইন করে, তো সেখানে একটা তোর টাংস্টেন হেয়ারপিন টাইপের দেখতে হয় জিনিসটা। তো এই জিনিসটা যখন দেখতে হয় তো এখানে কি হয় দেখ, এরা দে ফলো দিস ইকুয়েশন, দ্যাট ইজ থার্মোআয়নিক এমিশন JTH, that is equal to AT square e to the power minus EW by KT. এই ইকুয়েশনটা এরা ফলো। This equation is known as Richardson-Dushman equation, where here this A is a constant, EW is the work function of the metal, and T is the operating temperature of filament. Now this JTH is higher for lower EW and for higher T. এইটা হচ্ছে তোর কন্ডিশন। এবার এই যে বলছিলাম এটা হচ্ছে থার্মোডাইনামিক এমিশন যেটা কাজ করে। এবার আরেকটা কি বলেছিলাম যে ফিল্ড এমিশন গান। তো ফিল্ড এমিশন গান, ফর দ্যাট কেস ফিল্ড এমিশন গান, দিস ইজ অফ টু টাইপ। একটা টাইপ হচ্ছে কি হট FEG, হট ফিল্ড এমিশন গান। আরেকটা টাইপ হচ্ছে কি কোল্ড FEG অর কোল্ড ফিল্ড এমিশন গান। তাহলে কোল্ড FEG আর হট FEG ক্রাইটেরিয়া গুলো দেখ। ফর কোল্ড FEG, here we can see a sharp tip of টাংস্টেন। টাংস্টেনকে আমি ডাব্লিউ বলে লিখবো, তো বারবার এক্সপেক্ট করিস না আমি টাংস্টেন লিখবো। টাংস্টেন নিডল that emits electron is less than 1 micrometer in diameter, whereas the effective source size less than 0.01 micrometer and quite coherent. This is for cold field emission gun. And for hot FEG, hot field emission গানের জন্য কি হয় দেখ, যে here W needle is heated to enhance emission
by electron tunneling Schottky emission. এবার শর্টকি টাইপ কি, ওহমিক টাইপ কি, এগুলো তোরা ইলেকট্রনিক্স পড়ার সময় পড়েছিস। শর্টকি কি হয়? শর্টকি হচ্ছে যেখানে তোর মেটাল সেমিকন্ডাক্টর কন্ট্যাক্টকে তোর শর্টকি কন্ট্যাক্ট বলা হয়, মেটাল মেটাল কন্ট্যাক্টকে তোর ওহমিক কন্ট্যাক্ট বলা হয়। এই হচ্ছে ব্যাপার শর্টকি এমিশন। These sources contain zirconia, zirconium, zirconium oxide বা zirconium oxide to reduce work function, larger energy spread, and larger source size than old FEG. This is more stable and reliable. এই হচ্ছে তোর ব্যাপারটা। এবার এই যে তোর বিম কারেন্ট যেটা বেরোয়, দিস বিম কারেন্ট হ্যাজ আ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কারণ এখানে তুই দেখতে পাচ্ছিস এই যে বিম কারেন্টের এখানে আমি একটা ডায়ামিটার বলে এটাকে এক্সপ্লেন করেছি। তো ডায়ামিটার মানে তার একটা ম্যাথমেটিক্যাল কারেন্ট, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবেই। সো দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ বিম কারেন্ট, that is JB মানে কারেন্ট পার ইউনিট এরিয়া, that is IB upon pi T naught by 2 square, where IB is the emission current and D naught, that is the diameter of crossover, typically around 2 to 20 millimeter. এই অর্ডারের, সরি 2 to 20 millimeter কি লিখছি, ন্যানোমিটার, এই অর্ডারের এটা হয়। এবার যখন এখানে যখন ইলেকট্রন আসছে তার মানে এখানে একটা ব্রাইটনেসও থাকবে। সো দ্য ব্রাইটনেস that can be defined as basically the current density per unit solid angle. তাহলে the brightness beta, that is denoted as beam current upon area times solid angle. সো তাহলে এটার ভ্যালু কি হবে? দিস ইজ আইবি। এরিয়া কত হচ্ছে? এরিয়া ছিল হচ্ছে পাই ডি নট বাই 2 স্কোয়ার আর ইন্টু পাই আলফা নট স্কোয়ার, আর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার স্টের রেডিয়ান। এবার এই আলফাটা কি? আলফাটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল থেকে এটা বেরোচ্ছে, এই যে দিস অ্যাঙ্গেল ইজ আলফা নট, যে অ্যাঙ্গেলে বেরোচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি আলফা নট। ঠিক আছে? এবার you should note down some data. Some datas are that is electron sources, একটা হচ্ছে কি টাংস্টেন। টাংস্টেনের ক্ষেত্রে this is beam current density, energy spread,
in EV, this is ampere per meter square, and beta that is equal to ampere per meter square square radian. তাহলে এই ভ্যালু গুলো যদি তুই বসাস তাহলে ভ্যালু গুলো যদি এখানে আমি পুট করি, I can see this gives 5 into 10 to the power 4, 3 electron volt, and this is 10 to the power 9. For lab 6, lanthanum hexaboride, this is 1 into 10 to the power 4, this is 1.5, and this is 10 to the power 10. And for field emission guns, this is 1 into 10 to the power 10, this is 0.3, this is 10 to the power 12 to 10 to the power 13. তাহলে বুঝতে পারছিস আমরা টাংস্টেন বা ল্যাব 6 গানের থেকে ফিল্ড এমিশন গানটা কিন্তু বেশি ইউজ করি, কারণ ওখানে এনার্জি স্প্রেড কম হয়। এনার্জি স্প্রেড কম মানে ক্রোম্যাটিক অ্যাবারেশন কম থাকবে, অ্যান্ড এনার্জি স্প্রেড, আর ওই এক্ষেত্রে দেখ বিম কারেন্ট ডেন্সিটিটাও বেশি হয়। বিম কারেন্ট ডেন্সিটি মানে এনার্জি বেশি হবে, এনার্জি বেশি হলে বেটার রেজলিউশন পাওয়া যাবে। ঠিক আছে? এবার এই যে ইলেকট্রন গুলো রয়েছে, ইলেকট্রন গুলো কি পাথ ফলো করে জানিস? দে ফলো দ্য ম্যাগনেটিক, মানে ইলেকট্রন গুলো সবসময় ওর মধ্যে ম্যাগনেটিক পাথকেও ফলো করে। ঠিক আছে? তো ম্যাগনেটিক পাথ যদিও ফলো করে, তো ওখানে যে লেন্সেস গুলো রয়েছে দোজ আর ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেস, and these electromagnetic lenses have some properties, দ্যাট ইজ ওর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন পাস করছে সেই ইলেকট্রন গুলোর উপর একটা ফোর্স অ্যাপ্লাইড হয়, দ্যাট ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য লোরেন্স ফোর্স, দ্যাট ইজ এফ ইকুয়াল টু মাইনাস কিউ টু ভি ক্রস বি। এই ফোর্সটা ওর উপর অ্যাপ্লাইড হয়। ঠিক আছে? অ্যান্ড ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেস এর একটা কাজ হচ্ছে, দ্য লেন্সেস আর স্ট্রং লেন্স অ্যান্ড দিস হ্যাভ shorter focal length. These are the properties of electromagnetic lenses. এবার এই যে ম্যাগনেটিক ফোর্সের, এবার এই ইলেকট্রন গুলো যে মুভ করছে ম্যাগনেটিক ফিল্ডের জন্যই মুভ করবে। তো এখানে যেহেতু একটা হায়ার পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, তাহলে ওর জন্যই ওখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। যেহেতু ওয়েলনেট সিলিন্ডার এর মধ্যে তুই দেখছিস যে আমি একটা হায়ার পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমি এখানে তৈরি করেছিলাম, এই যে একটা হায়ার পোটেনশিয়াল ডিফারেন্স এই জায়গাটায় তৈরি করেছি, তার জন্য ওটা ম্যাগনেটিক এফেক্ট কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পাথ অফ ইলেকট্রন ইজ হাউ, হোয়াট ইজ দ্য পাথ অফ ইলেকট্রন ইন দ্য কলম। তো সেটা আমি লিখি। এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমি করাতে পারতাম, কিন্তু এত কিছু তোমার লাগবে না। এটা একদম অ্যাডভান্স লেভেলের কোর্সে যদি টেম কোর্স হতো তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তো লাগতো, এটা তোমার লাগবে না। So path of electrons in TEM column. An electron traveling in a magnetic field is deflected in a direction at right angles to the plane that contains both the magnetic field vector and the
original direction of the travel of electrons. Next point, in a uniform magnetic field, an electron traveling off axis follows a helical path. এটা তোরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়ার সময় দেখেছি, ওটা একটা হেলিক্যাল পাথ ফলো করে। নাও electrons of same energy and traveling in a cone of directions after originating from a point within a uniform magnetic field is converged to focus at a second point after spiraling along optic axis. তাহলে জিনিসটা কিরকম হয় দেখ, যে আমার জিনিসটা যখন ইলেকট্রন যেটা মুভ করবে তার মুভমেন্টের ডিরেকশনটা এই যে অপটিক অ্যাক্সিস এটা ডিরেকশন, তাহলে ও এরকম ভাবে হেলিক্যাল পাথেও মুভ করে। ঠিক আছে, এবার যখন আমি এটা মাইক্রোস্কোপিক কলমে মুভ করাই, ওখানে কি একটা টোটাল একটা এরকম সিলিন্ডার টাইপের হয়, মাইক্রোস্কোপের কলমটা তোর এরকম একটা সিলিন্ডার টাইপের হয়। তো সিলিন্ডার টাইপের যদি হয়, তাহলে ও যখন এইটা যদি অপটিক অ্যাক্সিস হয়, তাহলে ও এইভাবে হেলিক্যাল পাথে যখন এইভাবে মুভ করবে, ও এইরকম ভাবে এসে শেষ করবে। দিস ইজ দা, তাহলে এটাকে যদি আমি একটু চওড়া করে আঁকি, তাহলে আমি জিনিসটাকে দেখাতে পারি এরকম ভাবে, দ্যাট ইট ফলোজ আ পাথ লাইক দিস। সাপোজ দিস ইজ ইয়োর অবজেক্ট হাইট, তাহলে এরকম একটা ইমেজ বানাবে এখানে, দিস ইজ মাই অবজেক্ট অ্যান্ড দিস ইজ মাই ইমেজ। তো এক্ষেত্রে আমি দেখতে পাই দিস উইল বিহেভ লাইক দিস। This behaves like this. This is a rotated image. Just 1 minute. Hello, क्लास ले रहा हूँ, टाइम लगेगा। टाइम लगेगा बे, 5 से चालू किया मैंने। हाँ 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 ठीक है, ठीक, हाँ हाँ ঠিক। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, হ্যাঁ তো আমি এই রকম টাইপের একটা রোটেটেড ইমেজ পাই। ঠিক আছে, তো এবার নেক্সট আমি যেটা দেখাবো, দ্যাট ইজ
তাহলে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপির এইবার দেখ, এবার আমি অপারেশনটা নিয়ে ডিল। তো এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের এই গল্পটা হয়। তো নাও अगेन উই উইল গো ব্যাক টু দ্য অপারেশনাল পয়েন্টস দ্যাট দ্য electromagnets manipulate the electron beams। এটা আমি কোথা থেকে কন্টিনিউ করছি বলতো, এই যে পাথ অফ টেম কলম নয়, এই যে প্রিন্সিপাল আমি এখানে শেষ করেছিলাম, এই জায়গাটা একটা শেষ করেছিলাম, আর তারপরের কন্টিনিউয়েশনটা আমি এখান থেকে স্টার্ট করছি। দিস ইজ দ্য কন্টিনিউয়েশন। দ্য electromagnets manipulate the electron beam, যেটা এতক্ষণ ধরে আমি এক্সপ্লেন করলাম। ইলেকট্রোস্ট্যাটিক field also deflect electron beam through a constant angle। These two opposite deflections give rise to a phase shift in the path of beam। Images are formed because different atoms interact with and absorb electrons to different extents। The observed image depends upon the amplitude of electron beam and phase of electron beam। এবার এই অ্যামপ্লিটিউডের জন্য এই যে ডিপেন্ডেন্সি, এটাকেই আমরা অ্যামপ্লিটিউড কন্ট্রাস্ট বলি, আর ফেজের ডিপেন্ডেন্সিকেই আমরা ফেজ কন্ট্রাস্ট বলি। সেগুলো কি, সেগুলো নিয়ে তোমার মাথা ঘামাতে হবে, যেটা নিয়ে মাথা ঘামাতে হবে সেটাই আসি। তাহলে নেক্সট পয়েন্ট, দ্য মোস্ট কমন mode of operation for TEM is bright field imaging mode। এবার ব্রাইট ফিল্ড বলতে যেটা আমার মাথায় এলো, ইমেজিং তো দু টাইপের হয় টেমে, একটা হচ্ছে ব্রাইট ফিল্ড ইমেজিং আর একটা হচ্ছে ডার্ক ফিল্ড ইমেজিং। ঠিক আছে, তো ব্রাইট ফিল্ড ইমেজিং এ ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, সেটা কি হচ্ছে, যে ব্রাইট ফিল্ড ইমেজিং এর ক্ষেত্রে আমার ডিরেক্ট বিম যেটা, সেইটার উপর বেস করে করে আমরা ইমেজিং করি। এটা হচ্ছে আমার ব্রাইট ফিল্ড ইমেজ। তাহলে ব্রাইট ফিল্ড ইমেজিং এর ক্ষেত্রে কি হয়,
যে ডিরেক্ট রে, যেটা ডিরেক্ট রে এর উপর বেস করে আমরা যে ইমেজটা পাই, দ্যাট ইজ আ ব্রাইট ফিল্ড ইমেজ। ঠিক আছে, তো যদি আমি ডায়াগ্রাম ড্র করি এটা, তো ব্রাইট ফিল্ড ইমেজিং এর ডায়াগ্রামটা এরকম দেখতে হয় যে, সাপোজ দিস ইজ মাই স্পেসিমেন, this is my specimen and this is one lens. ঠিক, আমার কেটে অন্য পাতায় নিয়ে যাওয়াটাই বেটার হবে। হুম, তো দিস ইজ স্পেসিমেন, আর এইটা হচ্ছে অপটিক অ্যাক্সিস। This is optic axis and this is the reflecting plane. তাহলে অপটিক অ্যাক্সিস বরাবর এইটা হচ্ছে আমার ডিরেক্ট বিম ফল করছে। ঠিক আছে, এই এটা আমি দেখাচ্ছি আমার ডিরেক্ট বিম এখানে ফল করছে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার এই ডিরেক্ট বিম যখন এখান থেকে এখানে এলো ডিরেক্ট, এটাও এখান থেকে এলো এখানে, and এটাও এখান থেকে ডিরেক্ট এলো এখানে, and they gets focused at here. This is the transmitted beam, and this is a bright field image. কিন্তু এর সাথে সাথে ডার্ক ফিল্ডও তৈরি হয়। তাহলে ডিরেক্ট বিম বা ট্রান্সমিশন বিমের জন্য যে ইমেজটা আমরা পাই, দ্যাট ইজ আ ব্রাইট ফিল্ড ইমেজ, আর ডিফ্রাকশনের জন্য আমরা যে ইমেজটা পাই, দ্যাট ইজ আ ডার্ক ফিল্ড ইমেজ। তাহলে এবার ডিফ্রাকশনের জন্য ইমেজ ড্র করি। তাহলে ওই ডিফ্রাকশন হয় ইফ দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্লেক্টিং প্লেন অ্যান্ড দ্য অপটিক অ্যাক্সিস অ্যান্ড দ্যাট ইজ থিটা, তাহলে এখান দিয়ে যেটা ডিফ্র্যাক্ট করবে সেটা 2θ অ্যাঙ্গেলে বেরোবে। তাহলে এটা একটা বের করলাম, 2 নম্বর, এটা 3 নম্বর, and তারপরে so this is the
রিফ্র্যাক্টেড, ঠিক আছে। তো এইবার যখন এইটা হচ্ছে তোর ব্রাইট ফিল্ড ইমেজের গল্প, তাহলে যদি ব্রাইট ফিল্ড ইমেজ হয় তাহলে সিমিলারলি একটা তার ডার্ক ফিল্ড ইমেজও হবে। তাহলে ডার্ক ফিল্ড ইমেজটাকে আমরা কিভাবে সেট আপ করতে পারি? We can set up the dark field image something like this. আর এটা হচ্ছে তোর, বাই দ্য ওয়ে, যেখানে এটা পড়ছে দ্যাট ইজ ইয়োর অবজেক্টিভ অ্যাপারচার। কারণ যেটা ট্রান্সমিটেড বিম দেখ সেটুকুই আমি কভার করব, সেটুকুই আমার যাচ্ছে, ঠিক আছে। যদি আমি, কারণ এটা দুটো মোড হয়, একটা হচ্ছে ইমেজ মোড, একটা হচ্ছে ডিফ্রাকশন মোড। তাহলে ডিফ্রাকশন মোড যদি তুই চাস তখন তো ডার্ক ফিল্ড ইমেজিং লাগে, যখন তুই ইমেজ মোড চাস তখন তুই ব্রাইট ফিল্ড ইমেজিং করিস। সো রিমেম্বার দ্য পয়েন্ট, দ্যাট ইজ bright field imaging, this is for imaging, আর dark field এই পয়েন্টটা একটু মাথায় রাখবে। তো এবার এইটাকেও যদি এখানে ফেলি, তো এই ক্ষেত্রে এবার আমি যেটা করব দ্যাট ইজ আ বিম টিল্ট। আমি গোটা বিমটাকেই বেঁকিয়ে দেবো এবার। এবারে দেখ, বিমটাকে যদি আমি বেঁকাই আমার স্ট্রাকচারটা এরকম আসবে। এরকম জায়গাটায় হলে বেটার হতো, মানে এরকম জায়গাটা যদি করতে হয় তাহলে আমি এটাকে কাট করে তাহলে এক্ষেত্রে তুই এইটা যদি তোর অপটিক অ্যাক্সিসের ডিরেকশন হয়, you are giving it a beam tilt of angle theta, বা এটাকে আমি নাম দিয়ে দিই 2 theta. 2 theta is the angle of tilt of incident beam. তাহলে 2 theta যদি এটা হয়, এটা আমার 2 theta বেরোচ্ছে, তাহলে এটা কি আমার ডিরেক্ট বিম? তাহলে ডিরেক্ট বিম যদি এটা হয়, তাহলে এই যদি আমি আউটপুট আমার, এটা যদি আমার আউটপুট স্ক্রিন হয়, তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট বিমের জন্য আমার যে আউটপুটটা আমি পাবো দ্যাট ইজ সামথিং লাইক দিস। এটা পেলাম, এন্ড এখান থেকে এর যে ডিফ্রাকশনটা হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে এইটা তাহলে টু থিটা হবে, তাহলে সেই থিটা অ্যাঙ্গেলেই এখান থেকে বেরোবে। তো থিটা অ্যাঙ্গেলে বেরোনো মিনস ইট উইল মুভ লাইক দিস।
This is the diffracted beam and this is the transmitted beam. This is, তাহলে এইখানে এই জায়গাটা আমি আমি যদি লাল কালি দিয়ে জায়গাটাকে ড্র করি একটু, তাহলে লাল কালি দিয়ে যদি জায়গাটাকে ড্র করি, আই উইল ওপেন দিস প্লেস লাইক, ঠিক আছে। তো এই জায়গা থেকে যেটা আমার বেরোচ্ছে, দিস ইজ দ্য ডিফ্র্যাক্টেড বিম and this is the dark field imaging. এগুলো সব অ্যারো গুলো দিয়ে রাখবি, অ্যারো গুলো দেওয়াটা দরকার, ঠিক আছে। তো এই এই হচ্ছে তোর দুটো গল্প, একটা হচ্ছে ডার্ক ফিল্ড ইমেজিং, একটা হচ্ছে ব্রাইট ফিল্ড ইমেজিং। এবার ব্রাইট ফিল্ড ইমেজিং এর নিয়মটা কি? ব্রাইট ফিল্ড ইমেজিং এ তোর ইমেজ ব্রাইট হবে, ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে, আর ডার্ক ফিল্ড ইমেজিং এ ইমেজ ডার্ক হবে, ব্যাকগ্রাউন্ড ব্রাইট হবে, দ্যাটস ইট। মানে ব্যাকগ্রাউন্ড সাদার উপর কালো ইমেজ মানে ডার্ক ফিল্ড ইমেজিং, আর ব্যাকগ্রাউন্ড কালোর উপর সাদা ইমেজ মানে ব্রাইট ফিল্ড ইমেজিং, দ্যাটস ইট। এরপর হ্যাঁ, তো আমি ব্রাইট ফিল্ড ইমেজিংটা আমি বলি। তাহলে ফর দ্য ব্রাইট ফিল্ড মোড, for bright field imaging mode, the contrast is formed directly by occlusion and absorption of electrons in sample thicker region of sample or regions with higher atomic number will appear bright এইটুকু হচ্ছে গল্প। নেক্সট, another mode of operation, another mode of operation that is diffraction। তাহলে একটা হচ্ছে কি ট্রান্সমিশন মোড or bright field image, আর একটা হচ্ছে কি diffraction image mode, that is diffraction image mode or the dark field mode। এক্ষেত্রে কি হয়, the contrast is produced by Bragg scattering, or which you know as diffraction of electrons by atoms of crystalline sample। In this mode, any defect
on sample can be easily and accurately detected. This mode also can be referred as selected area electron diffraction or SAED mode. এইটা গেল হচ্ছে দুটো ওয়ার্কিং প্রিন্সিপাল। এই যে এইখানে একটা আমি জিনিস লিখেছি, দেখ, দ্য কন্ট্রাস্ট ইজ ডিরেক্টলি অকিউজ দ্য থিকার রিজিয়ন। যে জায়গাতে তোর রিজিয়ন থিক অথবা হায়ার অ্যাটমিক নাম্বারের জিনিস আছে, সাপোজ তোর কাছে এইটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এর অ্যাটমিক নাম্বার এ ধর আর এর অ্যাটমিক নাম্বার বি ধর, ওয়ার বি ইজ লেস দেন এ। ঠিক আছে, এ ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট এ, দ্যাট ইজ এ নাম দে, আর এ বি নাম দে অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট বি। তো এইরকম যদি তোর কাছে একটা জিনিস থাকে, সেক্ষেত্রে দেখ, তোর যদি একটা ইলেকট্রন এসে এখানে ধাক্কা দেয় আর এখানেও ধাক্কা দেয়, কে বেশি স্টিফ হবে, কার সাথে ইলাস্টিক কলিশন হবে? যে বেশি ভারী, যে বেশি ভারী তাকে ইলেকট্রনের সরাতে বেশি বেগ পেতে হবে। তাহলে যেহেতু এ ভারী, তাহলে এর সাথে স্ক্যাটারিংটাও ইলাস্টিক হবে। ইলাস্টিক স্ক্যাটারিং এর ফলে আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যখন এ কে ধাক্কা মেরে তোর সিসিডি লেন্স বা ক্যামেরা যেখানে রয়েছে, যেখানে ডিটেক্টরটা রয়েছে, সেখানে যখন ইলেকট্রনটা যাচ্ছে, সেগুলো হাই এনার্জি ইলেকট্রনই থাকছে, কারণ তাদের ইন্টারাকশনে কোনো এনার্জি লস হচ্ছে না, যেটা লোয়ার অ্যাটমিক নাম্বার এলিমেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই জন্য এই টাইপের, এই যে মাসের উপর ডিপেন্ড করে যে ধরনের কন্ট্রাস্টের কথা আমরা বলে থাকি, দিস টাইপ অফ কন্ট্রাস্ট ইজ নোন অ্যাজ জি কন্ট্রাস্ট। ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ জেড জি কন্ট্রাস্ট বা জেড কন্ট্রাস্ট, এইটা বলা হয়ে থাকে। এছাড়াও আরেকটা টার্ম আমি বলেছি এখানে, দেখ, ঠিক থিকার রিজিয়ন অফ দ্য স্যাম্পল উইল অ্যাপিয়ার ব্রাইট। তাহলে একটা স্যাম্পল সাপোজ তোর এই হচ্ছে তার থিকনেস, দিস স্যাম্পল এ, এর থিকনেস এরকম, আর এটা হচ্ছে বি এর থিকনেস। ইলেকট্রন দুটোতেই এসে পড়ছে। এবার যখন ও একটা 3D মার্কা জিনিস পাবে, যখনই ও থিকনেস পাবে ইলেকট্রন গুলো চাইবে ওর মধ্যে অ্যাবজর্বড হতে। এবার যত অ্যাবজর্ব হবে তত জিনিসটা ব্রাইট দেখাবে। যত ইলেকট্রনকে ও অ্যাবজর্ব করবে নিজের মধ্যে, টোটাল জিনিস আমার তত ব্রাইট হয়ে যাবে মাইক্রোস্কোপিতে, কারণ মাইক্রোস্কোপিতে আমরা ইলেকট্রনকেই শুধু দেখতে পাই। তো ইলেকট্রন যদি ওর উপর বেশি জমতে থাকে, অ্যাবজর্ব বেশি হতে থাকে, সেক্ষেত্রে আমার স্যাম্পল বি যেটা বেশি থিক সে বেশি ব্রাইটার হবে। দ্যাট ইজ দ্য ফান্ডা। ঠিক আছে, তো এবার আসি এর ম্যাগনিফিকেশন পার্টটা। The magnification of the stem is due to the ratio of the distance between the specimen and the objective lens image plane. Full stop.
higher resolution requires thinner samples and higher energies of incident electron. তো এই হচ্ছে তোর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি বেসিক গল্পটা। তো এবার নাও উই উইল রাইট ডাউন ইটস অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস আর it provides most powerful magnification. Number two, wide range of application in electronic, educational, scientific, and industrial field. It can provide information regarding compound structure, produce high quality images, easy operation, yield information of surface features, shape, size, and structure. These are some points, and now the drawbacks. The drawbacks. The drawbacks will be number one, very expensive. এবার তোদের আমি বলেইছিলাম গ্রুপে, যখন আমি তোদের টেমের একটা ছবি পাঠিয়েছিলাম টেম কিরকম দেখতে হয়, সেটা একটা টেমের খরচা কত, মিচেল স্টার্কের এবারে আইপিএল স্যালারির থেকেও 1 কোটি টাকা বেশি। দ্যাটস ইট। 1 কোটি টাকা মাত্র বেশি মিচেল স্টার্কের এইবারে আইপিএল এর যা স্যালারি তার থেকে। এর থেকে বেশি আমার আর মনে হয় না খুব একটা কিছু বলতে হবে এটার দাম সম্বন্ধে। নাম্বার টু, extensive sample preparation is required to produce a sample thin enough to be electron transparent, time consuming process, sample may get
damage by electron beam, কারণ হাই এনার্জি ইলেকট্রন আসছে, খুব পাতলা স্যাম্পল, এবার তার জন্য হিট জেনারেটর হতে পারে, তার ফলে স্যাম্পল ড্যামেজ হয়ে যেতে পারে। রিলেটিভলি স্মল ফিল্ড অফ ভিউ, তার মানে ফিল্ড অফ ভিউ মানে হচ্ছে তুই অনেকটা ছোট জায়গায় এখানে তুই যেখানে টেমের স্যাম্পল মাউন্ট করিস, সেই মাউন্টের স্যাম্পল মাউন্টিং এর জায়গাটাই খুব ছোট, তার ফলে তোর স্মল ফিল্ড অফ ভিউ হয়। মানে তুই একটা ছোট জায়গার খুব পুঙ্খানুপুঙ্খ অপারেশন তুই করতে পারিস একটা ছোট জায়গার উপর, খুব বড় জায়গায় কিন্তু তুই এটা করতে পারবি না। স্ট্রাকচার অফ স্যাম্পলস may get changed after in the sample preparation. Last is আচ্ছা, এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপি আমরা যে করছি, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, তো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য যেটা ফার্স্ট পয়েন্ট ইউ শুড নোট, দ্যাট ইজ এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপের যে কলাম, ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপি কলাম we require a high vacuum। এবার এই হাই ভ্যাকুয়ামটা কেন রাখি? রাখার রিজন গুলো হচ্ছে টু অ্যাভয়েড স্ক্যাটারিং অফ হাই এনার্জি ইলেকট্রনস বাই রেসিডুয়াল গ্যাস ইন মাইক্রোস্কোপ column. Full stop. Number 2, that is to ensure thermal and chemical stability of the electron gun during the operation of microscope. And number 3, that is to minimize or eliminate beam induced contamination of the sample during observation. Fine? বোঝা গেছে এত অবধি? বোঝাতে পেরেছি এত অবধি? যদি বোঝা যায় তাহলে আজকে আমি এখানেই স্টপ করছি। সো আই উইল স্টপ হিয়ার। তো টেম পার্টটা তোদের শেষ হয়ে গেল।
নেক্সট দিন আমি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, and most probably টিএল, ফটোলুমিনেসেন্স, এই তিনটে টপিককে আমি নেক্সট ক্লাসে শেষ করার চেষ্টা করব। এন্ড দাঁড়া এক সেকেন্ড, একটা জিনিস তোরা একটু ওয়েট কর, আমাকে তোদের একবার ওই ক্লাসের শিডিউলটা একবার দেখতে দে, কারণ ওখানেও ডিজিটাল যেহেতু একটা ক্লাস আমি এগিয়ে দিয়েছি, তো সেখানে আমি ওটা একটু চেঞ্জ করবো আর কি, কোনো একটা পরীক্ষাকে কাটাবো। কালকে ডিজিটালের যে ক্লাসটা আছে, না কালকে একটা ন্যানো এক্সাম নেওয়া আছে, তো তো ন্যানো এক্সামের জায়গায় কালকে ওখানে ডিজিটালের ক্লাস হবে। সরি, ডিজিটাল না, ন্যানোরই ক্লাস হবে কালকে এখানে, কাল আর পরশু ন্যানোর ক্লাস হবে। আর হ্যাঁ, কাল আর পরশু আগে ন্যানোর ক্লাসটা হোক, তারপর আমি ডেটটা বলে দেবো। ঠিক আছে, চল, বাই এভরিওয়ান। দাদা, হ্যাঁ বল বল। বলছি আমি এক্সামটা কখন দেব? দিয়ে দে এখন। দাদা তার বলছি একটু পর যদি এখন একটুখানি খাবো দাবো তো একটু সেই জন্য। ঠিক আছে। ঠিক আছে, চল।